নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার গুরুর চরণে, আমার বাবা মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতেই আমার সমস্ত দর্শক বন্ধুদের, আমার পরিবারের সদস্যদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো আজকে আমি আলোচনা করতে চলছি কর্কট রাশির জুলাই মাস, অর্থাৎ 2025-এর জুলাই মাসটি কীরকম কাটবে সে নিয়ে আজকের আলোচনা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ সঙ্গে থাকবেন, আর ভালো যদি লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো কর্কট রাশির ব্যক্তিরা যদি দেখি, ওনারা কিন্তু ভীষণ আবেগপ্রবণ হন। কালপুরুষের চতুর্থ ঘর মানে মা, চতুর্থ মানে মাদারল্যান্ড, চতুর্থ মানে আমাদের সুখ, আমাদের কমফোর্ট জোন। এখানে কর্কট রাশির জাতক জাতিকারা যদি আমি দেখি, এনারা কিন্তু জন্মগতভাবেই ভীষণ আবেগপ্রবণ। এরা মাতৃভূমির প্রতি আবেগপ্রবণ। ওরা যে হোম টাউনে থাকে সেই শহরকে তারা কিন্তু খুব ভালোবাসে। তাদের সঙ্গে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তাদের ভীষণ, সবারই থাকে, কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু একটু আলাদাই এরা। এবং গৃহ, যে বাড়ির সুখ, গৃহের সুখ, যে এটার প্রতি এনারা কিন্তু খুব বেশি আকৃষ্ট হয়, কারণ এরা কালপুরুষের চতুর্থ ঘর। মা, ভীষণ মাকে ভালোবাসে। আমরা রামায়ণের রামচন্দ্র অর্থাৎ পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু এই কর্কট রাশির জাতক ছিলেন। তার জীবনকে আমরা যদি ব্যাখ্যা করি দেখতে পাবো তিনি কিন্তু ভীষণ, কি বলবো, পুরুষোত্তম। তিনি কতটা আবেগপ্রবণ মানুষ, তিনি কতটা দয়া মায়া তার হৃদয়ে, সেটা কিন্তু আমরা দেখতে পাই। ত্যাগ, মায়া, দয়া তার জীবনের আদর্শ, তার জন্যই তিনি কিন্তু পুরুষোত্তম। এই কর্কট রাশির জুলাই মাস 2025 যদি আমরা দেখি, কর্কট রাশির অধিপতি চন্দ্র, সে তো সোয়া দিন অন্তর অন্তর এক একটা রাশিকে পরিবর্তন করছে। ভীষণ চঞ্চল হওয়া সত্ত্বেও কিন্তু এই কর্কট রাশির জাতকরা ভীষণ, আগে বললাম, ভীষণ ইমোশনাল। যেহেতু মোস্ট ফাস্ট মুভিং প্ল্যানেট মুন আমরা জানি, এবং মুনের দ্বারা কিন্তু এই পৃথিবী ভীষণভাবে প্রভাবিত হয়। কারণ আমরা জানি অমাবস্যা পূর্ণিমায় যে নদীতে, সমুদ্রে যে জোয়ার ভাটার প্রভাব পড়ে, তা কিন্তু এই চন্দ্রের জন্যই পড়ে, চন্দ্রের অমাবস্যা পূর্ণিমায় যখন। সুতরাং এটা আমাদের ব্যক্তি জীবনেও পড়ে। আমাদের দেখবেন একাদশী অমাবস্যা পূর্ণিমাতে একটা আমাদের শরীরের মধ্যে একটা পরিবর্তন আসে। আমরা ছোটোবেলা থেকেই গুরুজনদের বলতে শুনেছি, যেনারা বলছেন যে একাদশী, সুতরাং আজকে এই শরীরের এই সমস্যা, ওই সমস্যা। এখন আমরা এটা বুঝতে পারি কতটা সায়েন্টিফিক যে ব্যাপারগুলো। সুতরাং প্রত্যেকটা প্ল্যানেটের প্রভাব কিন্তু আমরা আমাদের জীবনে কিন্তু পড়ে, এটা কিন্তু পড়তে বাধ্য, কারণ আমরা এই সোলার সিস্টেমের অংশ। এই মঙ্গল কেতু আমরা জানি আপনার দ্বিতীয় ঘরে বসে আছে, এবং এই মঙ্গল কেতু আপনার দ্বিতীয় ঘরে বসে এবং অগ্নিতত্ত্বের রাশি সিংহ রাশিতে বসে আছে। সুতরাং আপনার কথার মধ্যে কিন্তু একটা কর্কশতা, একটা দাম্ভিকতা অবশ্যই থাকবে। আপনি যে পরিবারে জন্মেছেন নিশ্চয়ই একটা রয়্যাল ফ্যামিলি থেকে আপনারা বিলং করেন, রয়্যাল ফ্যামিলি। কারণ সিংহ রাশি হলো আপনার সেকেন্ড হাউস, আপনার পরিবার। আপনাদের যে সোর্স অফ ইনকাম, এটাও দেখবেন সরকারের কোষাগার থেকে আসছে আপনাদের আয়ের উৎস। কারণ সেকেন্ড হাউস, এখানে সান আপনার সেকেন্ড হাউসের অধিপতি। আপনার যিনি পিতা, তিনিও লক্ষ্য করবেন হয়তো উনি গভর্নমেন্ট সার্ভিস করতেন, কিংবা কোনো প্রভাবশালী সমাজের কোনো ব্যক্তি। কারণ সেকেন্ড হাউস এখানে কিন্তু সান আপনার পরিবার কিংবা আপনার পিতামহ হতে পারে, ওনার কিন্তু একটা সামাজিক প্রতিপত্তি থাকবে।
আপনি কিন্তু একটা কি বলবো, প্রতিপত্তি সম্পন্ন পরিবারকে, একটা রয়্যাল পরিবার থেকে বিলং করবেন, এরকম হয়ে কিন্তু মানে বার চার্ট বলছে। কারণ সেকেন্ড হাউস আপনার সিংহ রাশি, এই সিংহ রাশিতে বর্তমানে মঙ্গল কেতু বসে আছে। মঙ্গল আপনার কে হচ্ছে, মঙ্গল হচ্ছে আপনার পঞ্চম এবং আপনার দশম ঘরের অধিপতি হয়ে কিন্তু সে দ্বিতীয় বসে আছে। সুতরাং এটা খুব স্বাভাবিকভাবেই দেখাচ্ছে পঞ্চম এবং দশম দ্বিতীয়ের যে কানেকশন সৃষ্টি হয়েছে, সেই কারণে কিন্তু একটা পরিশ্রমের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, কর্মের জায়গায় উন্নতি এবং আর্থিক উন্নতির কিন্তু একটা যোগ দেখাচ্ছে এই জুলাই মাসে ভীষণভাবে। আপনার সেকেন্ড হাউসে বর্তমানে মঙ্গল কেতু বসে আছে এবং সেই কারণে মঙ্গল দ্বিতীয় ভাবে বসছে রবির ঘরে। সুতরাং সরকারি সোর্স থেকে ইনকাম, অর্থপ্রাপ্তি, আপনার কর্মের জায়গা মেষ রাশি মঙ্গল, সে কিন্তু আপনার সেকেন্ড হাউসে বসছে, 10th লর্ড ইন সেকেন্ড হাউস। সুতরাং কর্মের মাধ্যমে আর্থিক উন্নতি সেটাও কিন্তু দেখাচ্ছে। আবার আমরা যদি আরেকটু বিশদভাবে ব্যাপারটা দেখি, সেই ক্ষেত্রে এই মঙ্গল কেতুর কানেকশনের ফলে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে বিগত কিছুদিন ধরে, এই 7ই জুন থেকে এই ব্যাপারটা শুরু হয়েছে, 28শে জুলাই অবধি থাকবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিভিন্ন রকম মানে ডিজাস্টার, বিশেষ করে অগ্নিসংযোগ সম্পর্কিত মানে অগ্নি দুর্ঘটনা, এই যে সাম্প্রতিক প্লেনটি ক্র্যাশ করলো আহমেদাবাদে, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল একটা বিশেষ গুরুত্বপূর্ণ এখানে ফ্যাক্টর, একটা ইম্পর্টেন্স তার ভীষণ। কেতু যুক্ত হয়েছে আবার সিংহ রাশি, সেক্ষেত্রে দেখুন কেতুর কিন্তু চোখ নেই, সুতরাং কিন্তু তার মধ্যে ঊর্জা বা এনার্জি অত্যন্ত বেশি। আবার সেটা কিন্তু পাপগ্রহ, সে আপনার সিংহ রাশিতে বসার ফলে তার এনার্জি যে কোন দিকে কোন ডিরেকশন ওরা খুঁজে পাচ্ছে না, যেহেতু এখানে চোখ নেই, চোখ মানে এখানে ডিরেকশন নেই। সুতরাং এরা এই কারণে কিন্তু অশুভ কাজ, নেগেটিভ ডিস্ট্রাকটিভ কাজ এই মঙ্গল কেতুর কনজাংশনে বেশি হয় থাকে। এটাকে অনেকে এটাকে পিশাচ যোগ বলে, আবার অঙ্গারক যোগ, আবার এটাকে এতটাই নেগেটিভ, এটাকে কিন্তু সমস্ত রকম ডিস্ট্রাকটিভ কাজ, যে উগ্রপন্থা ইত্যাদি ইত্যাদি নকশালরা যে ইউজ করে, তাদের যে মোটিভ, এটা কিন্তু মঙ্গল কেতুর কনজাংশনই সম্ভব। তাদের কাছে এটা মহৎ হতে পারে যারা এই ডিস্ট্রাকটিভ কাজের সঙ্গে যুক্ত, অর্থাৎ যারা উগ্রপন্থার সঙ্গে যুক্ত, টেরোরিস্ট যারা, এটাকে টেরোরিস্ট যোগও বলে, কারণ এখানে কিন্তু ধ্বংসাত্মক কাজ হয়। এবং এই এনার্জিটাকে মঙ্গল কেতুর এতটাই অগ্নিতত্ত্বের এনার্জি এবং সিংহ রাশিতে বসেছে, সেইটা কিন্তু তারা যদি সঠিক ডিরেকশন না পায়, সেক্ষেত্রে কিন্তু এটা রং ইউজ হয়। এবং এর ফলশ্রুতি হিসাবে আমরা দেখছি যে বর্তমানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে। এই যে সাম্প্রতিক যে আমরা ঘটনাগুলো দেখছি, কুম্ভ মেলায় এতগুলো প্রাণ গেল, ব্যাঙ্গালোরে IPL ম্যাচে বিরাট কোহলিকে কেন্দ্র করে তার ফ্যানদের এতটা প্রাণ গেল, সব কিছুর জন্য কিন্তু আমরা এই প্ল্যানেটারি কন্ডিশনকে জাস্টিফাই যদি করি, খুব একটা ভুল হবে না। সুতরাং এই মঙ্গল কেতুর কারণে আপনার ব্যক্তিগত বাচ্চাটির সেকেন্ড হাউসে সেখানে বসছে, আপনার পরিবারের উপর, আপনার বাণীর উপর কিন্তু সংযম রাখা উচিত। এখানে মঙ্গল আপনার সেকেন্ড হাউসে আসার ফলে, কেতু যুক্ত হওয়ার ফলে আপনার কিন্তু পরিবারের মধ্যে একটা কেওয়াজ ঝামেলা, আপনার পরিবারের সঙ্গে আর্থিক সমৃদ্ধি অবশ্যই হবে, কিন্তু আপনার পরিবার, অর্থাৎ আপনি যে পরিবারে জন্মেছেন, বড় হয়েছেন, সেই ফ্যামিলির সঙ্গে কিন্তু কোনো প্রকার ঝগড়া বিবাদের সম্ভাবনা থাকছে সেই ক্ষেত্রে। এবং আপনার কথা, আপনার রুক্ষ কথা, আপনার কর্কশ শব্দ, বাণী কিন্তু এটাকে ইন্ধন যোগাবে। আপনার সেকেন্ড হাউস আমাদের কথার, আমাদের শব্দ, আমাদের কণ্ঠ কেউ বোঝায়। সুতরাং খুব সাবধানে কিন্তু এই সময়টা
অতিবাহিত করতে হবে। তারপর যদি দেখি এখানে বসে মঙ্গল কিন্তু আপনার তার নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, চতুর্থ দৃষ্টি দিচ্ছে আপনার 2, 2, 3, 4, 5 অর্থাৎ পঞ্চম ঘরকে দৃষ্টি দিচ্ছে, নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে বলবো কিছু কিছু পজিটিভ জিনিস কিন্তু এখানে হবে। বিশেষ করে আপনার পঞ্চম ঘরকে দৃষ্টি দেওয়ার ফলে সন্তানের ক্ষেত্রে উন্নতি, সন্তানের ভাগ্য উদয় ইত্যাদি ইত্যাদি কিন্তু ঘটার সম্ভাবনাও থাকছে। যদিও কেতু বসে আছে তথাপি বলবো যেহেতু নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, 5th হাউস রিলেটেড শিক্ষা, সন্তান এবং প্রেম এই ব্যাপারগুলোতে কিন্তু আপনি অনেক পজিটিভ রেজাল্টও পাবেন এই নির্দিষ্ট সময়টিতে, অর্থাৎ এই জুলাই মাসে কিন্তু আশা করা যায় আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এই যেহেতু 5th হাউসে দৃষ্টি দিচ্ছে মঙ্গল, এবার এখানে বসে দেখুন মঙ্গল কিন্তু আপনার অষ্টম ভাবকেও দৃষ্টি দিচ্ছে, আপনার সেকেন্ডে বসে কেতুও দৃষ্টি দিচ্ছে। মঙ্গল আবার দিকে রাহু আপনার অষ্টম ঘরে বসে, সেও কিন্তু আপনার সেকেন্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে এই যে দৃষ্টি আপনার সেকেন্ড হাউসে দৃষ্টি, আবার মঙ্গল আপনার সেকেন্ডে বসে আপনার 8th হাউসকে দৃষ্টি দিচ্ছে। বলবো 8th হাউস মানে আপনার শ্বশুরবাড়ির সম্পত্তি, আপনার ইনলস, আপনি যদি মেল বা ফিমেল যেই হন না কোনো, তাদের ক্ষেত্রে এই মঙ্গলের দৃষ্টি আপনার 10th লর্ড এবং 5th লর্ড 8th হাউসে দৃষ্টি দেওয়ার ফলে শ্বশুরবাড়ির আর্থিক সমৃদ্ধিও দেখা যাচ্ছে, আর্থিক গ্রোথ আসবে। কিন্তু তার সঙ্গে যদি বলি ক্যাওস হবে না বা ঝগড়া হবে না, ঝগড়াঝাটি হবে না সেটাও কিন্তু নয়, ঝগড়া ঝামেলারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে এই সময়টা। কারণ 8th হাউস আমরা জানি সাডেন কোনো কিছু, সুতরাং এই জিনিসটা কিন্তু হতে পারে সাডেন, হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া, কোনো তীক্ষ্ণ বাক্য বাণ বিনিময় হওয়া, সেটাও কিন্তু দেখাচ্ছে। আবার আপনার 7th লর্ড সে কিন্তু বর্তমানে আপনার 9th হাউসে আছে, আবার 13 জুলাইয়ের পর কিন্তু সে বকরি হয়ে আপনার 8th হাউসে আছে। অর্থাৎ আপনার যিনি পার্টনার আছে তার সঙ্গে এবং আপনার শ্বশুরবাড়ির সঙ্গে একটা ঝামেলা বা একটা কি বলবো নেগেটিভ পরিস্থিতি কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা এই সময় দেখাচ্ছে। খুব একটা পজিটিভ এনভায়রনমেন্ট এখানে থাকবে বলে মনে হচ্ছে না। আবার কিন্তু দেখবেন বৃহস্পতিও আপনার অষ্টম ঘরকে দৃষ্টি দিচ্ছে, তার ফলে সাধনার ক্ষেত্রে আপনি কিন্তু নতুন কিছু এক্সপ্লোর করতে পারেন। আপনি যদি রিসার্চের সঙ্গে যুক্ত হন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো কিছু নিউ কিছু এক্সপ্লোর করতে পারেন। আবার আপনার অষ্টম হাউসে যেহেতু রাহু বসে আছে, সুতরাং রাহু মানে এখানে আপনি বিদেশ সূত্রে বিদেশি, রাহু মানে আপনার বিজাতীয়, তাদের সঙ্গে নতুন করে কোনো লেনদেন হওয়া, কোনো সম্পর্ক সৃষ্টি হওয়া বা ব্যবসায়িক সম্পর্ক হতে পারে, সেটাও কিন্তু দেখাচ্ছে। আপনার 8th হাউসে রাহু আবার আপনার রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার ক্ষেত্রেও উন্নতি দেখাচ্ছে। আপনি যদি সাধনার সঙ্গে যুক্ত হন, সাধু সন্ন্যাসী বা হন যারা তন্ত্র মন্ত্র ঈশ্বর লাভের চেষ্টা করে, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। কারণ কিন্তু আপনার নবমেশ কিন্তু আপনার দ্বাদশে বসে আপনার অষ্টম ঘরকে দৃষ্টি দিচ্ছে, এটাও কিন্তু শুভ। এবং রাহু যেহেতু বসে আছে সেক্ষেত্রে বলবো বিদেশে গিয়ে যারা রিসার্চ করতে চাইছে তাদের জন্য বলবো শুভ। কারণ কিন্তু রাহু কিন্তু এই কুম্ভ রাশিতে মোটামুটি ভালোই ফল দেয়, কারণ এই কুম্ভ রাশি কিন্তু রাহুর কিন্তু অত্যন্ত প্রিয় ঘর। শনি আবার যেহেতু বকরি হয়ে কুম্ভ রাশিতে আসছে 13 জুলাই থেকে, ওই সময় দেখবেন অনেক কিছু পুরানো জিনিস এর রিপিট হতে পারে এবং সেই রিপিটেশন কিন্তু আপনার জন্য লাভজনক প্রমাণিত হতে পারে। আপনার এতে আপনি কিন্তু লাভবান হতে পারেন, সেটাও কিন্তু দেখাচ্ছে। শনি এখানে এসে আপনার কিন্তু 6th হাউসকে দৃষ্টি দিচ্ছে, আবার বৃহস্পতিও কিন্তু আপনার 6th হাউসকে দৃষ্টি দিচ্ছে।
সুতরাং আপনার ডেলি লাইফ এবং আপনার সার্ভিস লাইফের ক্ষেত্রে কিন্তু শুভ। এই শনি কিন্তু আপনাকে খুব একটা নেগেটিভ রেজাল্ট দেবে না বলে আশা করা যায়। সেই ক্ষেত্রে আপনার নতুন চাকরি প্রাপ্তির যোগ, কিংবা চাকরিতে প্রমোশন, কিংবা আপনার দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে একটা সুচিতা, একটা ডিসিপ্লিন চলে আসতে পারে। এই শনি বৃহস্পতির দৃষ্টি আপনার 6th হাউসে সেটা কিন্তু করতে পারে। বৃহস্পতি কিন্তু নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, এটা কিন্তু বলা যায় শুভ। সে কিন্তু আপনার বর্তমানে আপনার দ্বাদশে বসে, সে আপনার 6th হাউসকে দৃষ্টি দিচ্ছে। সঙ্গে কিন্তু সূর্য সান বসে আছে আপনার দ্বাদশে 15 জুলাই অবধি। 16 জুলাই সে কিন্তু ঢুকে যাবে আপনার রাশিতে। আবার সঙ্গে কিন্তু বুধও থাকছে আপনার দ্বাদশভাবে, এবং সেও কিন্তু 17 জুলাইয়ের পর ঢুকে যাবে আপনার রাশিতে, অর্থাৎ আপনার 1st হাউসে। সেই ক্ষেত্রে বলবো, আপনি যদি বিদেশের সঙ্গে যুক্ত কোনো কাজে থাকেন, কিংবা বিদেশে চাকরি সূত্রে থাকেন, অথবা বিদেশে প্রতিষ্ঠিত থাকেন, সেক্ষেত্রে আপনাদের লাভ অনেকটাই বেশি। অথবা এই বৃহস্পতির দ্বাদশে অবস্থান কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক খরচ কিংবা ব্যয়টা বৃদ্ধি করে দেবে, কারণ দ্বাদশভাবে বসে আছে। চাকরি প্রাপ্তির যোগ অবশ্যই দেখাচ্ছে, যেহেতু দৃষ্টি দিচ্ছে আপনার 6ষ্ঠ ঘরে। সেক্ষেত্রে আপনাদের ডেলি লাইফস্টাইল, কারণ 6th হাউস কিন্তু আমাদের জীবনযাত্রা, 6th হাউস কিন্তু আমাদের ডেলি রুটিন, আমাদের যে টাইম, মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা একটা টাইম টেবিল রুটিন আমরা ফলো করি, সেটা কিন্তু 6th হাউস বোঝায়। সেক্ষেত্রে কিন্তু এই 6th হাউসে এই শনি বৃহস্পতির দৃষ্টি দেওয়ার ফলে আপনার জীবনযাত্রার মধ্যে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আসবে। হয়তো আপনি এতদিন শরীরচর্চা করতেন না, হয়তো আপনি হেলদি ফুডে অভ্যস্ত ছিলেন না, দেখবেন এই ধরনের পজিটিভ পরিবর্তন আপনার লাইফস্টাইলে আসছে, সেটাও কিন্তু বোঝাচ্ছে। কিন্তু দ্বাদশে বৃহস্পতির অবস্থান, সঙ্গে সান আপনার 2nd লর্ড হয়ে আপনার বর্তমানে দ্বাদশেই বসে আছে। সুতরাং পরিবারের লোকজনের শরীর স্বাস্থ্য, পরিবারের লোকজনের থেকে একটু দূরত্ব কোনো কারণে, সেটাও দেখাচ্ছে। আবার মানে 15 জুলাই অবধি, 16 জুলাই তো সে আপনার রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনার 2nd লর্ড সান কিন্তু আপনার রাশিতে প্রবেশ করছে। সুতরাং এই সময়টা মানে জুলাইয়ের 16 তারিখের আগে অবধি বলবো, আপনার শরীর স্বাস্থ্য, আপনার ফাদারের শরীর স্বাস্থ্য, আপনার পরিবারের কারো না কারো শরীর স্বাস্থ্য সমস্যা আসতে পারে, সেই দিকটা কিন্তু খেয়াল রাখবেন, কারণ সে দ্বাদশ ঘরের সঙ্গে কিন্তু কানেকশন করছে। সেই ক্ষেত্রে বলবো, যারা বিদেশে আছেন তাদের জন্য এই কানেকশনটা কিন্তু বেনিফিট দিলেও দিতে পারে, দেওয়ার সম্ভাবনা, কিন্তু আদার্সদের ক্ষেত্রে কিন্তু এই কানেকশন খুব একটা পজিটিভ নয়। সেখানে বলবো, আপনারা তীর্থ ভ্রমণ করুন, যেহেতু দ্বাদশে বৃহস্পতি এবং সান বসে আছে, সপরিবারে আপনার পিতাকে নিয়ে, সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে কোনো স্পিরিচুয়াল জার্নি, লং স্পিরিচুয়াল জার্নিতে চলে যান, সেটা কিন্তু অনেক নেগেটিভিটিটাকে কাটিয়ে দেবে। এই সময় যদি আপনার সুযোগ হয়, তবে কোনো তীর্থ ভ্রমণ করতেই পারেন, কারণ এই কালপুরুষের 3rd হাউসে সান, সেটা আবার বোঝাচ্ছে কোনো শিবালয়, কোনো দেবালয় কেউ কিন্তু ইন্ডিকেট করছে। সুতরাং কোনো শিব মন্দিরে আপনি কিন্তু প্রত্যহ যেতেই পারেন, কাছে ধারে হলেও যদি সম্ভব হয় যাবেন, দূরেও যদি সম্ভব হয় কোনো শিব মন্দির দর্শন, সে কিন্তু অনেক নেগেটিভিটি কাটিয়ে দেবে, সেটাও কিন্তু দেখাচ্ছে। তারপর সান কিন্তু ঢুকে যাচ্ছে আপনার 1st হাউসে, তারপর থেকে কিন্তু দক্ষিণায়ন হচ্ছে মকর, আমরা জানি যে পৌষ মাসের সংক্রান্তি মকর সংক্রান্তি, তারপরে এই সংক্রান্তিতে হচ্ছে সূর্য কিন্তু ঢুকে যাচ্ছে মানে দক্ষিণায়ন। আমরা জানি সূর্যের দুটো হয়, একটা উত্তরায়ণ, দক্ষিণায়ন, সেটা কিন্তু একটা বিশিষ্ট সময়। তারপর আবার এই সময়টাতে দেখবেন এই জুলাই মাসে কিছু কিছু ভালো তিথি কিন্তু এই সময় পড়ছে। এই সময় যেমন ধরুন গুরু পূর্ণিমা পড়ছে, তারপর একটা ভালো দেব একাদশী একটা পড়ছে। দেবতারা নাকি এই সময় শয়নে যান, এ সময় কোনো শুভ কাজ হয় না, তাও আমাদের শাস্ত্র বলে থাকে।
সুতরাং কিছু কিছু ইম্পর্টেন্ট দিক আমাদের শাস্ত্র অনুযায়ী, হিন্দু সনাতন শাস্ত্র অনুযায়ী কিন্তু এই সময়টা ঘটছে। এই যে সময়টা, এই সময়টায় বলবো কোনো গ্যাদারিংয়ে আপনারা অ্যাটেন্ড করবেন না অত্যন্ত প্রয়োজন ছাড়া। কারণ এই যে মঙ্গল কিন্তু কানেকশন হয়ে বসে আছে, তার ঊর্জা বা তার পাওয়ারটা এতই বৃদ্ধি, মানে একসঙ্গে হয়ে আর এতটাই এরা পাওয়ারফুল হয়ে গেছে, কিন্তু এরা সঠিক ডিরেকশন পাচ্ছেন না। কারণ এটা কিন্তু পিশাচ যুগ, সুতরাং এরা ধ্বংসাত্মক কাজ করবে। দেখবেন এই সময়ে আমরা এই যে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে বিভিন্ন ধরনের যে যুদ্ধের মানে কি বলবো অলরেডি শুরু হয়ে গেছে। এটাও কিন্তু এটা একটা কারণ, সূত্রপাত, থার্ড ওয়ার্ল্ড ওয়ারের সূত্রপাত বলতে পারেন। 8th হাউসে রাহু, সেই ক্ষেত্রে 8th হাউসে রাহুর মাটির নিচে যে সম্পদ, মাটির নিচে সম্পদ কোন কোন দেশে বা যেসব দেশে আমরা মাটির নিচের সম্পদ, অর্থাৎ মিডল ইস্টের যে দেশগুলোতে মাটির নিচে যেসব মাটি মানে 8th হাউস মানে আন্ডারগ্রাউন্ড, সুতরাং আন্ডারগ্রাউন্ড রিসোর্স যেসব দেশে থাকে এইসব দেশের সঙ্গেও কিছু কিছু কিন্তু নেগেটিভ কিছু ঘটতে পারে এই জুলাই মাসে। এটাও কিন্তু মাথায় রাখবেন। রাহু এখানে বসেছে, যদিও বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, এটা আমি সামাজিক প্রেক্ষাপটে বলছি, আমি এইটা ব্যক্তি জীবন বলছি না। আমাদের সামাজিক জীবন, ব্যক্তি জীবন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, যদিও আমি আপনার এখানে ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করছি। কিন্তু এই সময় আপনারা লক্ষ্য করবেন মিডল ইস্টের এই কান্ট্রিজগুলোতে যে কান্ট্রিজগুলোতে আন্ডারগ্রাউন্ড রিসোর্সেস পাওয়া যায়, যেমন পেট্রোল, ডিজেল ইত্যাদি ইত্যাদি আমরা জানি, সেই সব দেশে কিন্তু কোনো হামলা বা আক্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এটা কিন্তু রাহু এখানে বসার ফলে ঘটার সম্ভাবনা খুব বেশি। আবার শনি বক্রি হয়ে আসছে বিভিন্ন দিক থেকে। একটা পজিটিভ এখানে আপনাদের ক্ষেত্রে বলবো, সেটা কি আপনার দশম ভাব, অর্থাৎ বৃষ রাশি আপনার দশম ভাব, তো সেই দশম ভাবে কিন্তু দশমপতি স্বগৃহস্থ, সুতরাং কর্মস্থলটা বলবো অত্যন্ত ভালো। তথাপি এই মাসের প্রথম 15টা দিন আপনার অথরিটির সঙ্গে, আপনার বসের সঙ্গে কিন্তু আপনি খুব চিন্তা ভাবনা করে কথাবার্তা বলবেন, মাথা ঠান্ডা রাখবেন। অনেক সময় দেখবেন এই অঙ্গারক যুগ সৃষ্টি হওয়ার ফলে আমাদের কিন্তু বুদ্ধি বিভ্রাট হয়। আবার রাহু কিন্তু আপনার এখন মনে রাখবেন অষ্টমে বসে আছে। এই অষ্টমস্থ রাহু আমাদেরকে বিভ্রান্ত করে, তার ফলে অনেক বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি অনেক সময় বাস্তবে এমন ধরনের কাজ করে ফেলে আমরা বিশ্বাসই করতে পারি না তার দ্বারা এটা কি করে হলো, একটা ক্রাইম করে ফেললো, কিন্তু সে অত্যন্ত ব্রিলিয়েন্ট একটা মানুষ। আমরা অনেক সময় দেখি অমুক তমুক IIT টপার, সমাজের মানে তথাকথিত ব্রিলিয়েন্ট মানুষরা, বুদ্ধিমান মানুষরা, বুদ্ধিজীবী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের দ্বারাও কিন্তু ভ্রমের সৃষ্টি। সেটা কেন করে? তখন তাদের মস্তিষ্ক কাজ করে না। এই মস্তিষ্ককে ভ্রমিত করার কাজ করে কিন্তু রাহু কেতুর তো ব্রেইনই নেই, মাথায় নেই। আমরা যখন উত্তেজিত হই আমাদের কিন্তু ব্রেন কাজ করে না, তখন আমাদের রিপুগুলো অ্যাক্টিভ হয়ে যায়। এখানে কিন্তু রিপুই অ্যাক্টিভ থাকছে, মঙ্গল কেতু আমাদের অঙ্গারক যুগ। সুতরাং আমাদের যে রিপু, অর্থাৎ আমাদের ক্রোধ, কামনা, বাসনা, নেগেটিভিটিটা অ্যাক্টিভ এখানে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ। সুতরাং এই মুহূর্তে কিন্তু কোনো নেগেটিভিটিকে মানে প্রশ্রয় দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে আপনার কথাবার্তা, আপনার আচার-আচরণ, আপনার অ্যাটিটিউড আপনার অথরিটির সঙ্গে কিন্তু একটা খারাপ সম্পর্কের সৃষ্টি করতে পারে। কারণ জানবেন আপনার সেকেন্ড লর্ড কিন্তু দ্বাদশ ঘরে বসে আছে মাসের প্রথম 15টি দিন। সুতরাং সেই ব্যাপারে আপনি যদি বুদ্ধি দ্বারা নিজেকে সংযম করে, আপনার কথার মাধুর্যের দ্বারা নিজেকে কন্ট্রোল করতে পারেন বা পরিস্থিতিকে ট্যাকেল করতে পারেন, বলবো আপনার 10th হাউস আপনার কর্মের জায়গা অত্যন্ত শুভ, কারণ সে কিন্তু নিজের ঘরেই বসে আছে। আরেকটা জিনিস, আপনি শুক্রের ঘরে বসে আছে, তো আপনি আপনার মাদার, শুধু মাদার নয়, আপনার কন্যা, যে কোনো, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনি যদি মহিলাও হন, সেক্ষেত্রেও যে কোনো ফিমেলের সঙ্গে, মহিলাদের সঙ্গে, নারী জাতির সঙ্গে আপনি কিন্তু তাদের সম্ভ্রম, তাদের সম্মান দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আমরা জানি ভেনাস কিন্তু একটা ফিমেল প্ল্যানেট,
এটাকে কিন্তু ফিমেল প্ল্যানেট হিসাবে ধরা হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার 10th হাউস আপনার কর্মের জায়গা কিন্তু আরও বেশি প্রফিট দেবে। আর্থিক দিক দিয়ে বলবো অবশ্যই ভালো, কিন্তু এই যে কি বললাম, আমরা বুদ্ধি বিভ্রাট হয়ে যায়, যতই পরিস্থিতি আমাদের প্রতিকূলে থাকুক, রাগ ক্রোধ বা নেগেটিভ এনার্জি যখন আমাদের ব্রেনকে কবজা করে নেয়, তখন কিন্তু আমরা আমাদের মধ্যে বুদ্ধি বিলুপ্ত হয়ে, মানে আমরা দেখেছি যখনই কিছু মানে নেগেটিভ এনার্জি কোনো কিছুকে কি বলবো কবজা করে নেয় বা ভীষণভাবে প্রভাবিত করে, তখন কিন্তু পজিটিভিটিটাকে দাবিয়ে রাখে। তো বুদ্ধি অনেক মানে বুদ্ধিমান লোকেরও তখন বুদ্ধি বিভ্রম হয়, বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। সুতরাং এই দিকটাই নেগেটিভ। আর বলবো মোটামুটি আলোচনা করলাম। বৃহস্পতি আপনার পরে কিন্তু ঢুকে যাচ্ছে আপনার রাশিতে। জুলাইয়ের 16 তারিখ ঢুকে যাচ্ছে বুধ, আপনার দ্বাদশ ঘরের অধিপতি, সেও কিন্তু আবার লগ্নে ঢুকছে, বোধাদিত্য যোগের সৃষ্টি করছে। এবং 16 তারিখের পরে কিন্তু আবার সান আপনার সেকেন্ড লর্ড, সেও কিন্তু আপনার লগ্নে ঢুকছে। ওই সময় কিন্তু আপনার মধ্যে একটা রাজকীয় ব্যাপার, রয়্যাল ব্যাপার অবশ্যই ভালো। আপনার আর্থিক দিক দিয়েও কিন্তু ওই জায়গাটা ভালো, যদিও নিজের ঘর থেকে দ্বাদশে, সুতরাং ব্যয়ের ব্যাপারটা কিন্তু আবার ঘুরে ফিরে আসছে। খরচপাতি বলবো এক্ষেত্রে ভালো রেমেডি আপনি কি করবেন, বিভিন্ন জায়গায় আপনি যদি ডোনেট করতে পারেন, কোনো এনজিওতে, কোনো যে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো, অনাথ আশ্রম বা অরফেনেজ, এই ধরনের যে কোনো অজস্র আছে, রামকৃষ্ণ মিশনে আপনি ডোনেট করতে পারেন। কোনো ভালো জায়গায় আপনি যেখানে দীক্ষিত আছেন, এই প্রত্যেক জায়গায় কিন্তু এই ধরনের ডোনেট করার ব্যবস্থা থাকে। অবশ্যই সেটা যাচাই করে নেবেন, অপাত্রে ঘৃতদান করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ না। সব দিক বিচার করে বলবো, কিছু যদি আপনি ডোনেট করেন, তীর্থে যান, সেই নেগেটিভিটি অনেক কেটে যাবে। যতদিন পর্যন্ত দ্বাদশে আপনার সূর্য আছে, সান আছে, আবার সে যখন লগ্নে ঢুকবে, সেও কিন্তু আবার নিজের রাশি থেকে দ্বাদশে যাচ্ছে, সেটাও কিন্তু ব্যয় দেখাচ্ছে। সুতরাং সূর্যকে স্ট্রং রাখা বলবো আপনার কাছে অবশ্যই প্রয়োজন। সেই সময় সূর্যকে অর্ঘ্য দেওয়া, সূর্য যে বীজ মন্ত্র সেইটা আপনি জপ করুন। রাহু আপনার অষ্টম ভাবে আছে কুম্ভ রাশিতে। এই সময় আবার বলবো, আপনি যদি কিছু ইলোশন, অর্থাৎ সেটাকে কি বলছে, কিছু ভিজুয়ালাইজ করুন। ধরুন রাত্রি 2য় প্রহরের পর 12টা-1টার পর আপনি কিছু ভাবছেন, যেটা আপনি চাইছেন পজিটিভ কিছু, সেটা কিন্তু আপনার জীবনে বাস্তবায়িত হতে পারে, সেটাও কিন্তু দেখাচ্ছে। রাহু আপনার অষ্টম ঘরে অ্যাক্টিভ থাকছে, এটারও কিন্তু প্রচণ্ড চোখ দেখাচ্ছে। সুতরাং সূর্য মন্ত্র জপ করুন, গুরু মন্ত্র জপ করুন, গরু সেবা করুন, গো সেবা করুন, গোমাতা সেবা করুন, গুরুজনদের সেবা করুন। সেক্ষেত্রে কিন্তু আপনার গুরু সহায় থাকবে। গুরু কিন্তু আগামী 1 বছর আপনার দ্বাদশভাবেই থাকবে। সুতরাং আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ইচ্ছে মতো কমেন্ট করুন, আমি যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি অনলাইন প্রেডিকশন করি, সেই ক্ষেত্রে আমার ডেসক্রিপশন বক্সে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেটা আপনি কিন্তু সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইচ্ছা হলে। তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবশেষে আমার বাবা মনির চরণে প্রণাম জানিয়ে সেইটা আকুল প্রার্থনা করব, পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত নেগেটিভিটি যেন ঈশ্বর বাবা মনি দূর করে দেন, সবাইকে সুস্থ রাখেন, সুখী রাখেন, শান্তিতে রাখেন। সুখ, সমৃদ্ধি, শান্তির সুন্দর একটা ভারসাম্য বজিয়ে রেখে যেন পৃথিবীর ভালো মানুষরা সমস্ত শুভ শক্তি জাগিয়ে তুলতে পারে, অশুভ শক্তিকে পরাজিত করতে পারে। তো অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য, আপনাদের অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়তো বাবা মনি।